আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একজন ক্রিকেটার এমন ভাবে ডাগ আউটে চুইংগাম চিবান এবং তাকে অনুসরণ করে হয়তো সামনে আমাদের নবীন জুনিয়র ক্রিকেটাররাও চুইংগাম চিবানো শুরু করবে। আমি আসলে খুব একটা এটার সাথে অভ্যস্ত না, কিভাবে এত সুন্দর করে এত অমায়িক ভাবে এত কি বলবো যে ক্যামেরা ফ্রেন্ডলি ওয়েতে আসলে চিবানো যায়। মনে হতে পারে যে আসলে সূর্যকুমার যাদব হয়তো বাংলাদেশ ডাগ আউটে চলে এসেছেন, বাংলাদেশের হয়ে হয়তো খেলা শুরু করেছেন। আমরা দেখি না অনেক ক্রিকেটার তার দেশ ছেড়ে অন্য দেশের হয়ে খেলেন। জাকের আলী অনেকের চুইংগামের উপর যে অত্যাচার চলে ডাগ আউটে, ফিল্ডে, কিপিং এর সময়, মনে হতে পারে হিজ সূর্যকুমার যাদব। বাংলাদেশ ক্রিকেটে এমন একটা ভাইবস তৈরি করা হয়েছে এবং সেই ভাইবসটা তার গুরু তৈরি করেছেন। তার প্রিয় গুরু বাংলাদেশ দলের এই মুহূর্তে একটা বড় দায়িত্বে রয়েছেন। বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে নেপরজনক, বছর গেলে কোটি টাকা তার ঠিকই ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। যে আসলেই বিশাল সিক্স হিটার, তার উপর কোনো ফিনিশার নেই। একটা আসর শেষ হলো, বাংলাদেশকে লজ্জায় ডোবালেন। আফগানিস্তান ম্যাচেও অলমোস্ট লজ্জায় ডোবাচ্ছিলেন যখন বল আর ব্যাটের কানেকশন করতে পারছিলেন না। মনে করুন, টানা 4টা বল টাচ করতে পারেন নাই ফাস্ট বলে, আর এবার স্পিন বলে সিঙ্গেলস নিতে ব্যর্থ হয়েছেন। এই যখন সিচুয়েশন, তখন আমার ফিনিশারের নাম হচ্ছে জাকের আলী অনিক, ভিভ রিচার্ডস বাংলাদেশের ক্রিকেটের। খেয়াল করে দেখুন যে এই ক্রিকেটারদেরকে নিয়ে যখন এই আলোচনাটা করছি, ঠিক তখন সামনে একটা স্ট্যাট, এই স্ট্যাটটা আপনারা অনেকেই দেখেছেন। এশিয়ান গেমসে খেলেছিলেন, সেখানটায় 43 বল ব্যাট করার সুযোগ পেয়েছিলেন, সব মিলিয়ে ছক্কা মেরেছিলেন একটা। এশিয়ান গেমসে কারা খেলে আপনারা সবাই জানেন, দুর্বল দুর্বল দলগুলো। টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানটায় 46 বল খেলার সুযোগ পেয়েছিলেন সবশেষ টি-20 ওয়ার্ল্ড কাপে। বেচারা কোনো ছক্কা মারার সুযোগ পান নাই বা মারতে পারেন নাই, ক্যাপাসিটির মধ্যে ছিল না। মাঠগুলো অনেক ছোট ছিল কিন্তু ছক্কা মারতে পারেন নাই। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে বাংলাদেশ গিয়ে খেললো, সেখানে তিনি খেলেছেন 169 বল, প্রায় 27-28 ওভারের কাছাকাছি, এবং সেই 28 ওভার ব্যাট করে 6 মেরেছেন বাংলাদেশের ভিভ রিচার্ডস, সেরা ছক্কা মারার প্লেয়ার মাত্র একটা। এবং সবশেষ যেখানটায় বাংলাদেশের তরি ডুবলো, সেই এশিয়া কাপে 66 বল খেলে আমার জাকের আলী অনিক একটা ছক্কা মারতে পারেন নাই। একজন ক্রিকেটার তার সামর্থ্যের জায়গা নিয়ে যেভাবে বিভিন্ন জায়গায় হাইপ ক্রিয়েট করা হয়, সেটা তো প্রতিদান দিতে পারেনি নাই। তাকে বানানো হয়েছে দলের ক্যাপ্টেন, যেই ক্রিকেটার ডোমেস্টিক সার্কিটেও আসলে কখনো প্রভাবশালী কোনো ক্যাপ্টেন কখনো ছিলেন না, নিয়মিত ক্যাপ্টেন্সি কোথাও করেন নাই। সেই ক্রিকেটারকে শুধুমাত্র নিজের পছন্দের দেখে যখন বাংলাদেশের একজন দায়িত্ববান কোচ বলা হয়, ম্যাজিশিয়ান বলা হয়, শুধুমাত্র তার পছন্দের কোরামটাকে ঠিক রাখার জন্য ক্যাপ্টেন বানিয়ে দেন, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। মিডল অর্ডারের খেলা দেখুন না, মিডল অর্ডারের খেলা দেখুন। একটা দলের 4 নাম্বার ব্যাটার যখন শাক মেহেদি হয়ে যান, মানে আপনার কাছে ওই মুহূর্তে আর কোনো বেটার অপশন নেই, আপনার লুজিং 2 উইকেটস, ঠিক তখন বাংলাদেশ দলের অবস্থাটা কতটা নাজুক, কতটা শোচনীয়, কতটা বাজে, কতটা অপশনলেস, কতটা প্ল্যানহীন, এই ব্যাপার নিয়ে আসলে খুব বেশি বলার থাকে না। বাংলাদেশ দল 135 রান চেস করতে গিয়ে যে অ্যাটিটিউড দেখালো, দ্য ওয়ে দে প্লেড, যেভাবে তারা প্রত্যেকটা বলেই ছক্কা হাঁকানোর চেষ্টা করলো। 10 ওভার শেষে বাংলাদেশের ক্রিকেটাররা 4 জন আউট হয়ে গেছে ভাই, এই 4 জন আউট হয়ে গেছে, 5টা ছক্কা মেরেছে, এবং 10 ওভার শেষে 5টা ছক্কা মারার পরেও দলের স্কোর যখন 60 পেরোয় না, মানে 10 ওভার মানে 60 বল, কিন্তু 60-র বেশি রান করতে পারে না, 30 রান এসেছে ছক্কা থেকে, তারপরেও বাংলাদেশের স্কোর থাকে মাত্র 58। ঠিক তখন দলের মেন্টালিটি, কোন ধরনের মেন্টালিটি নিয়ে দল খেলতে নামে, সেটা বলার অপেক্ষা রাখে না। খেয়াল করে দেখুন, এই জাকের আলী অনিককে নিয়ে যে হাইপ ক্রিয়েট করা হয়েছে সময়ে সময়ে, যেই বলটাই তিনি আউট হয়েছেন, বাংলাদেশের রান তখন 73-74, বাংলাদেশের উইকেট তখন মোটামুটি 5টা নেই, যে খেলা বাকি রয়েছে তাতে প্রতি ওভারে 10-এর মতো রান লাগে, ক্রিজে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, স্মুথ শট খেলছেন। ঠিক সেই সময়টায় একজন ক্রিকেটার বিশ্রীভাবে স্ট্যাম্প থেকে, লেগ স্ট্যাম্প থেকে মোটামুটি 18 ইঞ্চি সরে গেলেন, বল পড়লো অফ স্ট্যাম্পের 18 ইঞ্চি পরে। এই যে 3 ফিটের ব্যবধান, জোর করে বলটাকে ছক্কা মারার চেষ্টা করলেন, জোর করে কানেক্ট করার চেষ্টা করলেন। বোলার বল কোথায় করছে
স্পিনার কিন্তু এমন না যে পেস বোলার বল করছে ধাম করে বলটা চলে এসেছে। যখন স্পিনাররা বল করবে আপনি অ্যাটলিস্ট বলটা কোন গতিপথে আসছে সেটা বোঝার মতো যথেষ্ট সময় পাবেন। পিচ করার আগ পর্যন্ত আপনি দেখছেন যে বলটা কোথায় যাচ্ছে। আপনি যদি আপনার জায়গায় দাঁড়ায় থাকেন, লেগ স্ট্যাম্পের 18 ইঞ্চি দূরে সরেও নাও যান, আপনি যদি আপনার জায়গায় দাঁড়ায় থাকেন তারপরেও তো অফ স্ট্যাম্পের বাইরের ওই বলটা আপনি সুইট কানেক্ট করতেই পারেন। জাকের আলী অনেকের সেটার কোনো প্রয়োজন নেই। কি কুশ্রী শট, নিশ্চয়ই স্ক্রিনে আপনারা সেটার স্ক্রিনশট দেখছেন। তাওহিদ হৃদয় বাংলাদেশে আরেক ওভার রেটেড ক্রিকেটার, এবং তাকে নিয়ে দীনেশ কার্তিক বলেছে যে আসলে দিনের পর দিন তাকে কেন এত ওভার রেট করা হয় সেটা তার জানা নেই, এবং তিনি যে শর্টস গুলো খেলেন তার অধিকাংশই রিস্কি শর্টস। এক ম্যাচে ভালো খেলার পর আমরা একদমই, যারা আমরা সমালোচক ছিলাম, তার স্ট্রাইক রেট নিয়ে কথা হচ্ছিল, তার এক্সিকিউশন নিয়ে কথা হচ্ছিল, ভগবানের কাতারে তাকে দিয়ে দেওয়া হলো। লাস্ট 2 ম্যাচেসে কি খেলেছেন, গত ম্যাচে কি খেলেছেন, 135 চেস ডাউন করতে বাংলাদেশ যখন ব্যাট করছে, তাওহিদ হৃদয় ঠিক এমন একটা পজিশনে ব্যাট করতে নামলেন যখন আপনার নিয়মিত ক্যাপ্টেন লিটন কুমার দাস ইনজুরির কারণে 11-এর বাইরে, এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে লিটনের পজিশনে আপনি ব্যাট করতে নামলেন। আগের বলে, ঠিক তার আগের বলে অল্পের জন্য আপনি রান আউট করালেন না ইনফর্ম সাইফ হাসানকে, বেঁচে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে বেঁচে গেল ফিল্ডারদের। তারপরের বলে আপনি শাহিন শাহ আফ্রিদিকে পেটাতে গেলেন। পাকিস্তান বোলিং ডিপার্টমেন্টে ওই মুহূর্তের যে সিচুয়েশন, ওই মুহূর্তের যে প্রেসার ক্রিয়েট করার একটা প্রবণতা, পুরোটাই ছিল আবর্তিত হচ্ছিল শাহিন শাহ আফ্রিদিকে কেন্দ্র করে। আপনি তাকে চার্জ করতে গেলেন, উইকেট বিলিয়ে দিয়ে চলে আসলো। শাক মাহেদিকে বাংলাদেশের ক্রিকেটীয় সার্কিটে কখনো আমরা, ওই যে থাকে না ক্লোজ ডোর অনুশীলন, একটা ফাইজলামও তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড মিস্টার কি বলবো .. পং। এই যে একটা তৈরি হয়েছে সিচুয়েশন যে ক্লোজ ডোর অনুশীলন আধা ঘন্টার বেশি কেউ দেখতে পারবে না, এই ক্লোজ ডোর অনুশীলন কিংবা ওপেন অনুশীলন কিংবা ম্যাচ সিনারিও প্র্যাকটিস, কোথাও শাক মাহেদিকে আপনি 3-4 ব্যাট করিয়েছেন, প্র্যাকটিস করিয়েছেন, এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। শাক গিয়ে ওখানে কি করবে, কখনো করা হয়নি। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট যখন আমরা খেলি, যখন আমরা সত্যিকার অর্থে প্রতিপক্ষের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে নামি, ফাইনালে যাবার ইকুয়েশন যখন সামনে থাকে, ঠিক তখন আমরা তাকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ বোলিং অ্যাটাকের বিপক্ষে নাম্বার 4-এ নামিয়ে দিই। আমরা যেই জিনিসটার প্রিপারেশন নেইনি কখনো, সেই কাজটা আমরা করি ম্যাচে গিয়ে। ভাবতে পারেন একটা দলের মিডল অর্ডার কতটা ফোকলা হলে শুধুমাত্র একজন লিটন কুমার দাস ইনজুরিতে আউট দেখে আমার 4 নাম্বার ব্যাটার হয়ে যান শাক মাহাদি। এর থেকে দুঃখজনক কি হতে পারে? ওপেনিং আছে আমার, টপ অর্ডার ঠিকভাবে নেই, 2 জন ওপেনার ছাড়া 3 নম্বরে তাওহিদ হৃদয় চলে না, এরপরে আমার লোয়ার মিডল আর ফিনিশাররা শুরু হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট কতটা পরিকল্পনাহীন। হাতুরা সিং, আফিফ হোসেন ধ্রুবকে ছেটে ফেলেছে, চেহারা দেখে তাকে রাখবে না। বাকি যারা এসেছে বা বাকি যে সিলেকশন যারা করেন, সিলেক্টরদের চেহারা যথেষ্ট ভালো, লিপু ভাইকে দেখতে এখনো অনেক দারুণ স্মার্ট নায়কের মতোই লাগে, তাদের কাছেও আফিফ হোসেনের চেহারা পারফরমেন্স কোনোটাই ভালো লাগে না। খারাপ সময় যেতে পারে, ব্যাক করেন ভাই, কোথাও ব্যাক করে না। মাহিদুল ইসলাম অঙ্কনরা প্রপার মিডল অর্ডার ব্যাটার, তাদের কোথাও অবস্থান থাকে না। আপনার দলে জাকের আলী অনেকের মতো একটা বোঝাকে যখন আপনারা বয়ে নিয়ে বেড়ান, লাস্ট 4-5টা ইনিংসে যার একটা 50 নেই, লাস্ট 4টা ইনিংসে 3টায় বিলো 100 স্ট্রাইক রেটে যিনি ব্যাট করেন, লাস্ট 3 ইনিংসের একটায় যখন টানা 4 বল পেস বোলারদের এগেইনস্টে বলে ব্যাটে কানেক্ট করতে পারেন নাই, সবশেষ ম্যাচে যেভাবে দলকে ক্যাপ্টেন হিসেবে ডোবালেন, তার আগের ম্যাচে যেভাবে ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং এ ফেল করেছেন, কিপিং এ ফেল করেছেন, বাংলাদেশ ভারত ম্যাচে যে মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল সেটা নষ্ট করেছেন, এবং ফাইনালি ক্যাপ্টেন্সিতে ব্ল্যান্ডার করেছেন। তারপরও যখন আমরা ক্যারি করি, বাংলাদেশের ম্যানেজমেন্ট কি চায়, একটাই উত্তর আসে যে তারা আসলে কিছু চায় না। একটা দলকে নিয়ে আমরা এমন ভাবে মাঠে নামি পরিকল্পনা সাজাই যে ভারত ম্যাচে আমরা হেরে যাব, সেরা দল নামাবো না, আর আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়ে ফাইনালে চলে যাব। চিন্তা করেন না, এদের পরিকল্পনা ভাবেন, ভারতের সাথে আমরা সেরা দল নামাবো না, পাকিস্তানের সাথে সেরা খেলাটা খেলে ফাইনালে চলে যাব। বলে রাখছে মনে হয়, থাকে না যে সবকিছু আল্লাহ তাআলা লিখে রাখে পৃথিবীতে কি ঘটবে, এই আল্লাহর লিখন যেন সবাই আগে থেকে বুঝে গেছে যে ভারতের সাথে আমরা পারবো না, পাকিস্তানকে হারায় আমরা চলে যাব। যে কারণে ভারতের সাথে আমি তাসকিনকে খেলাবো না, শাক মেহেদীকে খেলাবো না, বেস্ট 11 খেলাবো না। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে ফাউল থিওরিটা দেয়া হয়, এটার থেকে জঘন্য কোনো কিছু হতে পারে? 3 দিন 4 দিন বিশ্রামের পর ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কি আছে? তাসকিন আহমেদ টানা 2 ম্যাচ খেলে কি হবে? টানা 2 ম্যাচ খেললে 8 ওভার বল করতে পারবেন না, তাহলে তো ওয়ান ডে ক্রিকেটে তাসকিন খেলতেই পারবেন না, ওখানে তো 10 ওভার বল করা লাগে। গাজী আশরাফ হোসেন লিপু, নোবেল ম্যান সালাউদ্দিন সাহেব,
এবং ফিল সিমন্সরা কি ফিল করে এটা আমাদের ফিল করার যোগ্যতা একদমই নেই। কারণ তারা হয়তো ওই যে থাকে না, আল্লাহ লিখে রাখছে, আগে ভাগেই সেটা জানেন দেখে এই কামগুলো করতে পারেন। সবাই ভালো থাকবেন।